24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের আগেই জানিয়েছি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাংসদ। যদিও স্বস্তির কথা ইতিমধ্যে চিকিৎসকরা জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিপন্মুক্ত, যদিও তার সব রকমের পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু সিটি স্ক্যানে অন্তত উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি, যেটা নিয়ে আশঙ্কার জায়গা ছিল যে অভিষেকের মাথার চোট নিয়ে আশঙ্কার জায়গা ছিল। চিকিৎসকরা মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিপন্মুক্ত। এবং এই মুহূর্তে যেটা সর্বশেষ ডেভেলপমেন্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন বেলভিউ নার্সিং হোমে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে। তারই গাড়িতে আমরা দেখলাম মন্ত্রী অরূপ বিশ্বাস, তাকেও আজ এই খবর এসে পৌঁছানোর পর থেকেই বিভিন্ন মন্ত্রী, সাংসদ, নেতা তারা দৌড়ে গেছেন বেলভিউ নার্সিং হোমে। এবং চিকিৎসকরা তারাও কোনো রকম ঝুঁকি নিতে রাজি নন, যেটা আমরা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের নিচের যে ক্ষতস্থান সেখানে বেশ খানিকটা রক্তক্ষরণ হয়েছে, বেশ কয়েকটি সেলাইও পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে স্বস্তির কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপন্মুক্ত এমনটা জানিয়েছেন চিকিৎসকরা। যদিও তারা কোনো ঝুঁকি নিতে রাজি হননি, যে কারণেই তার মাথায় যে চোট লেগেছিল তার সিটি স্ক্যান করা হয়, কিন্তু সিটি স্ক্যানে উদ্বেগের কোনো অবকাশ নেই এমনটাই মনে করছেন চিকিৎসকরা। আমরা সরাসরি চলে যাব বেলভিউ নার্সিং হোম চত্বরে। আমাদের সঙ্গে রয়েছেন দেবারতী ঘোষ। দেবারতী, মুখ্যমন্ত্রীকে আমরা ওখানে পৌঁছতে দেখিয়েছি, সব মিলিয়ে বেলভিউ নার্সিং চত্বরের কি পরিস্থিতি? দেখো, উত্তেজনা রয়েছে ইতিমধ্যেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামীরা তারাও কিন্তু এখানে ভিড় করেছেন। বিভিন্ন জেলা থেকে যুবকর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন। অপরদিকে প্রথম সারির যারা নেতারা রয়েছেন তারা কিন্তু কেউই বাদ যাননি। যারা জেলার থেকে এসছেন এমন অনেকেই কিন্তু, অনেক নেতা মন্ত্রী তারাও কিন্তু উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত হয়েছেন। যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু তার চোখের নিচের আঘাতটাই প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল, এবং সেটা সঙ্গে সঙ্গে মাথার পিছনে যে আঘাত লেগেছিল সেটা চিন্তায় রেখেছিল। কিন্তু সিটি স্ক্যানে এখনো পর্যন্ত কিছু ধরা পড়েনি। এক্সরে করা হয়েছে, সেখানেও সেরকম কিছু ধরা পড়েনি। পায়ে হালকা চোট রয়েছে এবং একই সঙ্গে কানের কাছে একটা হালকা, সবটাই বাঁ দিকে, অর্থাৎ মনে করা হচ্ছে যে বাঁ দিক ঘেঁষে এই আঘাতটা হয়েছে, এবং বাঁ দিকেও একটা কানের পাশে একটা চোট লেগেছে। এবং যে সময় তার এখানে অর্থাৎ চোখের নিচে যে ক্ষত সেটা সেলাই করা হয়, সেই সময় ডাক্তাররা তাকে জিজ্ঞেস করেন যে তিনি চোখে দেখতে পাচ্ছেন কিনা। তিনি নিজেই উত্তর দেন যে তিনি চোখে দেখতে পাচ্ছেন। তো সেই সময় ডাক্তাররা এই ব্যাপারটাতে অন্তত নিশ্চিত হন যে কর্নিয়ায় কোনো রকম আঘাত লাগেনি, এবং একই সঙ্গে তিনি শুনতেও পাচ্ছেন, অর্থাৎ কানেও কোনো রকম কোনো আঘাত লাগেনি। এর পরবর্তীকালে যেটা করা হয় সেটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যানেও কিন্তু কোনো রকম সেরকম কোনো খারাপ সংবাদ আসেনি, এবং সে কারণেই বেশ খানিকটা নিশ্চিন্ত হয়েছেন ডাক্তাররা। এবং 8টার সময় মেডিকেল বুলেটিনেই আমরা জানতে পারবো যে কতটা ক্ষতি হয়েছে শরীরের এবং কতটা জায়গা থেকে বিপদমুক্ত। আমার সঙ্গে এই মুহূর্তে সিজার রয়েছে, আমি একটু সিজারের কাছ থেকে জেনে নিতে চাইবো যে এরকম একটা দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটে গেল এই দুর্ঘটনাটা। দেখো, যে দুর্ঘটনাস্থল সেখানে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ এবং সিআইডির একটি দল চলে গেছে। কলকাতা পুলিশের এফএসটিপি অর্থাৎ যারা সড়ক দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত করে তারা পৌঁছেছে, এবং প্রাথমিক যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে কয়েকটা জায়গার প্রশ্ন উঠছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যারা কথা বলেছেন সেই জায়গা থেকে জানা যাচ্ছে যে তার সামনের যে স্কট কার যেটা, সেই গাড়ির থেকে তার গাড়ির একটা দূরত্ব কিন্তু স্বাভাবিকভাবে যেটা থাকা উচিত তার থেকে একটু বেশি হয়ে গেছিল, এবং সেই সময় কোনোভাবে সেই লরিটা ঢুকে যায়। এবং সেখানে কিন্তু আরেকটা বিষয়ও আসছে, কোনোভাবে গাড়ির চালক হয়তো সামান্য অন্যমনস্ক ছিলেন। সেই জায়গাটাই অন্যতম দুর্ঘটনার কারণ হিসেবে আপাতত তদন্তকারীরা মনে করছেন। আইজি ট্রাফিক মনোজ ভার্মা সেখানে গেছেন, সেখানে যেভাবে তদন্ত করার দরকার সেইভাবে তদন্ত হচ্ছে, এবং রীতিমতো ওখানে কোনো প্রত্যক্ষদর্শী আছে কিনা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। আমি আসবো দেবাবতী তোমার কাছে, আমি সিজারের কাছেও আসবো। এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সন্দীপ, ঠিক কি রকম আঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং কি ধরনের চিকিৎসার আয়োজন এই মুহূর্তে করা হয়েছে, কি ধরনের চিকিৎসা চলছে সেই সম্পর্কে কি তথ্য তোমার কাছে রয়েছে? দেখো, মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন, তার আঘাত যেগুলি রয়েছে তার কোনোটাকেই তারা যেটা বলছেন যে খুব গুরুতর কোনো আঘাত তার শরীরে নেই। তবে প্রচুর রক্তক্ষরণ হয়েছে শরীরের মূলত নিম্নাংশ থেকে কিন্তু অনেকটা রক্তক্ষরণ হয়েছে। তার মাথায় বেশ কয়েকটি আঘাত লেগেছে। তবে সেই আঘাতগুলো কোনোটাই খুব গুরুতর আঘাত নয়, এমনটাই চিকিৎসকেরা প্রাথমিকভাবে মনে করছেন। সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যানের রিপোর্ট
নিয়ে এই মুহূর্তে পর্যালোচনা করছেন চিকিৎসকেরা। অন্যদিকে তার চোখের নিচে যে আঘাতটা ছিল সেই চোখের নিচে আঘাতের জায়গারও শুশ্রূষা চলছে। তার বেশ কয়েকটি সেলাই পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে চিকিৎসকেরা তারা যেটা করেছেন এই মুহূর্তে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তাকে তার যন্ত্রণা কমানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। এবং একটা পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড যেটা আগে থেকেই গঠন করে রাখা হয়েছিল তার হাসপাতালে আসার আগে থেকে, সেই মেডিকেল বোর্ডে চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর নিয়ে ভাবনা চিন্তা চলছে। কেননা আরো বেশ কয়েকটি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের এই মেডিকেল বোর্ডে ইনভলভ করার প্রয়োজন আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন। তবে প্রাথমিকভাবে কিন্তু তার অভিষেকের বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চিকিৎসার ক্ষেত্রে সুব্রত মৈত্রের যে মেডিকেল টিম ছিল, সেই চিকিৎসক সুব্রত মৈত্র যিনি প্রয়াত হয়েছেন, তার সেই মেডিকেল বোর্ডের সব চিকিৎসককেই। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমরা একবার সরাসরি আপনাদের নিয়ে যাব দুর্ঘটনাস্থলে। বিক্রম দাস আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। বিক্রম, এখনো অবধি ওই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার ঘটনাক্রম সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো, এই মুহূর্তে কিন্তু আমি এবং আমার অপর প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি আমরা দুজনেই ঘটনাস্থলে আছি এবং আমরা বিভিন্ন পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছি এবং গোটা ঘটনাক্রম বোঝার চেষ্টা করেছি। এবং যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যে ঘটনাক্রম কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমি একটু একে দেখাবো যে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলাম। আমার ক্যামেরা পার্সন চাঁদ মিয়াকে অনুরোধ করবো যে একটু ক্যামেরাটা এখানে আনার জন্য। তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে আমি যদি ধরে নিই এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তাহলে কিন্তু যেটা আমি তোমাকে দেখাবো যে একদিকে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার রাস্তাটা যদি এইভাবে এদিকে যায়, মাঝখানে যদি এটা ডিভাইডার হয় আর এখানে যদি এই দিকটা যদি বর্ধমান হয়, তাহলে কিন্তু একদম যেটাকে বলা হয় যে একদম রাস্তার সাইডে যে একটা সাইড লাইন থাকে, সেখানেই যে জোনটা রয়েছে সেখানে কিন্তু এই গাড়িটি যে গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে সেই গাড়িটি মিল্ক ভ্যানটি কিন্তু এইভাবে স্টেশনারি অবস্থায় দাঁড়িয়েছিল। যদি এইটা মিল্ক ভ্যান হয়, আমি যদি এটাকে মিল্ক ভ্যান ধরে নিই, তাহলে কিন্তু এই যে পেছনের গাড়িটা মাফ করবে, এটাকে যদি আমি টো কার ধরে নিই, অর্থাৎ যে রিকভারি ভ্যান ধরে নিই, তাহলে কিন্তু এটি হলো মিল্ক ভ্যান। হ্যাঁ, এর পরেই ঠিক ছিল কিন্তু এই কনভয়, এই 5টি গাড়ির কনভয়গুলোকে যদি আমরা ভাগ করি, এটা হলো গাড়ি এ, গাড়ি বি, গাড়ি সি, গাড়ি ডি, গাড়ি ই। তাহলে তোমাকে জানাবো যে এই প্রথম গাড়িটি, এই গাড়িটি কিন্তু পাইলট কার ছিল, যে গাড়িটি কলকাতার দিকে ছিল। এবং এই গাড়িটি যখন এই দিকে আসছিল একটি গাড়িটিকে পাশ কাটিয়ে, সেই সময় কিন্তু গাড়িটিকে দেখতে পায়, কিন্তু এটাকে পাশ কাটিয়ে চলে যায়। এই গাড়িটা কিন্তু একেবারে সেফ ছিল, অর্থাৎ গাড়ি এ হচ্ছে পাইলট কার, সেখানে কিন্তু সেই গাড়িটি সেফলি গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে গেছিল। এরপরেই ছিল কিন্তু গাড়ি বি। এই গাড়িটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই গাড়ির সামনের সিটেই বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই গাড়িটি কিন্তু কোন রকম ভাবে বুঝতে পারিনি যে এই গাড়িটি পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। এই গাড়িটি সরাসরি গিয়ে ধাক্কা মারে এই মিল্ক ভ্যানটিতে, এবং ধাক্কা মারার পরে কিন্তু সব থেকে বড় কলিশন হয়। এবং যেটা দেখা যায় যে সব থেকে বেশি কিন্তু আঘাত আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার গাড়িতে যারা ছিল তাদের উপরে, এবং গাড়িটাও কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তার ঠিক পেছনে গাড়ি সিতে কিন্তু ছিল মানস ভুঁইয়ার গাড়ি। যখন দেখতে পায় যে এই গাড়িটি ধাক্কা খাচ্ছে, তখন কিন্তু গাড়িটি সাইড টার্ন হয়ে যায়, গাড়িটি কিন্তু পাশ কাটিয়ে বেরোতে যায় এবং গাড়িটি সাইড টার্ন হয়ে গাড়িটি ক্যাপসাইজ হয়ে যায়। অর্থাৎ গাড়ি বি অভিষেক ব্যানার্জির গাড়ি এবং গাড়ি সি মানস ভুঁইয়ার গাড়ি, এই দুটি গাড়ি কিন্তু ধাক্কা খেয়ে কার্যত এই জায়গাটা অর্থাৎ ডিভাইডারের কাছে কিন্তু এসে পড়ে। এবং দুটি গাড়ির মধ্যে এই গাড়িটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ বি গাড়িটি যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিল, কারণ গাড়িটি সরাসরি কলিশন হয়। গাড়ি সি অর্থাৎ মানস ভুঁইয়ার গাড়ি যেহেতু সাইড টার্ন করে গিয়েছিল, গাড়িটি কিন্তু উল্টে গিয়ে গাড়িটি একেবারে ডিগবাজি খেয়ে পড়ে। এই গাড়িটি কিন্তু সে অর্থে ক্ষতি কম হয় এবং মানস ভুঁইয়াও কিন্তু আমরা দেখেছি যে সে অর্থে কিন্তু সেভাবে গুরুতর তিনি আহত হননি। তার ঠিক পেছনেই কিন্তু ছিল গাড়ি নাম্বার গাড়ি ডি অর্থাৎ মানস ভুঁইয়ার গাড়ির পেছনে গাড়ি নাম্বার 4। এই গাড়ি অব্দি কিন্তু কনভয় ছিল। এই গাড়িটি পুরোপুরি কিন্তু মুর্শিদাবাদ থেকে এই 4টে গাড়ির কনভয় আসছিল। এই গাড়িটি ছিল আইবির অফিসাররা অর্থাৎ সিকিউরিটি এবং আইবির অফিসাররা ছিল। এই গাড়িটি যখন দেখতে পায় যে বি এবং সি গাড়ি ধাক্কা খেয়ে গেছে, তখন কিন্তু এই গাড়িটি দাঁড়িয়ে যায়, তখন গাড়িটি দাঁড় করিয়ে দেয়। তার ঠিক পেছনেই ছিল একটি ই গাড়ি অর্থাৎ এসকর্ট গাড়ি। এসকর্ট গাড়িটি কিন্তু মুর্শিদাবাদ থেকে কনভয়ের সঙ্গে আসছিল না। এসকর্ট গাড়িটি কিন্তু লোকাল থানার গাড়ি, অর্থাৎ এই কনভয় যেখান দিয়ে আসবে সেই সমস্ত রাস্তার যে সমস্ত রাস্তায় যে সমস্ত থানা থাকে, সেই থানার তরফে কিন্তু এসকর্ট দেওয়া হয়। সেই এসকর্ট গাড়িটাও কিন্তু দাঁড়িয়ে যায়। অর্থাৎ যেটা আমরা দেখতে পেলাম যে গাড়ি বি এবং গাড়ি সি
যেখানে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, দ্বিতীয় গাড়িটি এবং তার সঙ্গে সঙ্গে মানস ভূঁইয়ার গাড়ি অর্থাৎ গাড়ি সি, এই দুটি গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সঙ্গে উজ্জ্বল মুখার্জি রয়েছে। উজ্জ্বল মুখার্জি গোটা ঘটনা প্রত্যক্ষ করেছে। আমি উজ্জ্বল দার কাছে আসবো। উজ্জ্বল দা, যেরকমটা আমরা বললাম পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, এর মধ্যে ঠিক কোথায় তুমি কি দেখতে পেরেছো যদি বলো। একেবারেই তাই, যে স্কেচটা দেখানো হচ্ছে যে এইভাবেই কিন্তু পরপর 5টা গাড়ির কনভয় ছিল। এবং বিক্রম, যেহেতু মিল্ক ভ্যানটা সেটা যেহেতু মানে খারাপ হয়ে গেছিল গাড়িটা, বলতে একবার যদি গাড়িটির দিকে আসি, গাড়িটির এই অবস্থাটা আমি তোমাকে দেখাতে বলবো। হ্যাঁ, এবং মিল্ক ভ্যানটা যেহেতু উল্টো মুখে ছিল, ফলে কোনো রকম ভাবে বোধহয় একটা সন্দেহ তৈরি হয়েছিল যে এমনটা হতেই পারে যে মিল্ক ভ্যানটা দেখে হয়তো গাড়ির চালক কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফরেন্সিক বন্দ্যোপাধ্যায় গাড়ি, উজ্জ্বল দা, আমি ভুল না করি। একদম তাই, এবং ফরেন্সিকের টিম এসেছে, তারা কিন্তু গাড়িটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এবং দেখো বিক্রম, যেভাবে গাড়িটা আঘাত, আমরা দর্শকদেরকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছে, কলকাতা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছে। তারা কিন্তু এই মুহূর্তে গাড়িটি ভেরিফাই করে দেখছে, গাড়িটাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, আমরা সরাসরি 24 ঘন্টার পর্দায় সেই ছবি দেখাচ্ছি যে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছে কলকাতা থেকে এবং তারা কিন্তু এই মুহূর্তে গাড়িটি খুঁটিয়ে দেখছে। এবং আমরা জানি যে এই ঘটনায় কিন্তু সিআইডি এনকোয়ারি করা হচ্ছে। সিআইডির এনকোয়ারি টিমও আসছে, বিশেষ দল গঠন করেছে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে। সেই দলও কিন্তু এসে এখানে পরীক্ষা নিরীক্ষা করবে এবং সেই টিম কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আকাশ মাঘারিয়ার ছবি দেখতে পাচ্ছি, তোমাকে দেখাবো সেই ছবি। আকাশ মাঘারিয়ার কিন্তু সিআইডির টিম, সেই টিমও কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এবং গাড়িটি খতিয়ে দেখাচ্ছে। উজ্জ্বল, তুমি যেটা বলছিলে একেবারেই দেখো। এবং বিক্রম, গাড়িটাকে দেখে, যেটা এর আগেও যে সমস্ত বিশেষজ্ঞ টিমরা এসেছে, তারা কিন্তু গাড়িটা দেখে রীতিমতো আতঙ্কিত, কারণ তারা মনে করছেন যে এত বড় দুর্ঘটনার পর অভিষেকের যে আঘাত লেগেছে সেটা কিন্তু তুলনামূলকভাবে কম, কারণ যেভাবে জায়গাটা একদম বেঁকে একেবারে। বিক্রম, আমি ফিরবো তোমার কাছে। উজ্জ্বল, তোমার কাছেও ফিরবো। ইতিমধ্যে বিক্রম এবং উজ্জ্বল আমাদের যেটা দেখালেন যে ইতিমধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সেটিকে পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আকাশ মাঘারিয়ার নেতৃত্বে সিআইডির তদন্তকারী দলও ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমরা এই ছবি আপনাদের দেখাতে থাকবো, এই সংক্রান্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে থাকবো একদম।